আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চট্টগ্রাম থেকে ঢাকা ক্যান্টনমেন্টে আনা হলো খুনি মোজাফফরকে। মুজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে উদ্ধার ১,৫০০ বিলাসবহুল পণ্য। আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসের জামিন নামঞ্জুর। এবার বিস্তারিত। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ও সামরিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ঢাকা ক্যান্টনমেন্টে আনা হয়েছে। গতকাল রোববার রাতে মিলিটারি পুলিশ এবং আর্মি সিকিউরিটি ইউনিটের তত্ত্বাবধানে সামরিক বাহিনীর বিমানে তাকে ঢাকায় আনা হয়। সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছে। জানা গেছে, ঢাকা সেনানিবাসে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জিজ্ঞাসাবাদের ব্যাপারে সরকারের উচ্চ পর্যায় থেকে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে বলে জানা গেছে। তবে এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে এককভাবে জিজ্ঞাসাবাদ করা হবে নাকি সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি, ডিজিএফআই, এনএসআই, ডিবি পুলিশ কিংবা এসবি এবং সরকারের গুরুত্বপূর্ণ বেসামরিক ব্যক্তিত্বদের সমন্বয়ে কোনো টাস্ক ফোর্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হবে তা নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট অনেকে আমার দেশকে জানিয়েছেন, পলাতক মেজর মোজাফফরকে গ্রেফতারের মাধ্যমে ইতিহাসের দায় মোচনের সুযোগ তৈরি হয়েছে। এক্ষেত্রে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পেছনে বিদেশি নেপথ্য কুশলী যারা রয়েছে, হত্যাকাণ্ডের পেছনের অপ্রকাশিত মাস্টারমাইন্ড কারা, টাস্ক ফোর্স কিংবা কমিশন গঠনের মাধ্যমে মুজাফফরকে জিজ্ঞাসাবাদ করলে তা বেরিয়ে আসবে। ফলে দেশের মানুষ জানতে পারবে বাংলাদেশের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ককে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়। এর আগে গত শুক্রবার মোজাফফরকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সামরিক আদালতের হেফাজতে নেওয়া হয়। যেহেতু চট্টগ্রাম ক্যান্টনমেন্টের কয়েকজন বিপদগামী অফিসারের নেতৃত্বে ওই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল এবং সেখানেই ওই ঘটনার বিচার হয়েছিল তৎকালীন সময়ে, তাই নিয়ম অনুযায়ী তাকে সেখানে পাঠানো হয়। এর আগে দীর্ঘ ৪৫ বছর পর গত বুধবার রাতে ঢাকার বনানী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মোজাফফর হোসেনকে গ্রেফতার করে। বিষয়টি প্রকাশ্যে আসে পরদিন বৃহস্পতিবার। ওই দিন সন্ধ্যায় তাকে সেনা হেফাজতে নেওয়া হয়। ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। পরে ওই ঘটনায় সামরিক আদালতে বিচার কার্যক্রম পরিচালিত হয় এবং কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়। মোজাফফর হোসেন ছিলেন তাদের মধ্যে অন্যতম। অনুসন্ধানে জানা গেছে, এই সেনা কর্মকর্তা স্বাধীনতার পর জাতীয় রক্ষী বাহিনীতে কমিশন পান। পরে বিতর্কিত রক্ষী বাহিনী বিলুপ্ত হয়ে সেনাবাহিনীতে একীভূত হলে তিনি সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হন। ১৯৮১ সালে তিনি ২৪ পদাতিক ডিভিশনে কর্মরত ছিলেন। জানা গেছে, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে সচতুর মোজাফফর কৌশলে ভারতে পালিয়ে যান। ভারতীয় গোয়েন্দা সংস্থার দীর্ঘদিন ধরে তাকে প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা ও নিরাপদ আশ্রয় দিয়ে আসছিল। ১৯৯৬ সাল পর্যন্ত তিনি কলকাতায় আত্মগোপনে ছিলেন। সে সময় বিপ্লব সরকার এবং জয় ব্যানার্জি ছদ্মনাম ব্যবহার করতেন। ১৯৯৬ সালে তিনি অত্যন্ত গোপনে দেশে ফিরে আসেন এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমল থেকে নির্বিঘ্নে জীবন কাটিয়ে যাচ্ছিলেন। কল লিস্টের সূত্র ধরেই তাকে গ্রেফতার করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার দুপুরে পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ছদ্মনামে প্রতিবেশী একটি দেশে আত্মগোপনে থাকা মোজাফফর হোসেনকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়। বর্তমান সেনা আইনে বিচার সম্পূর্ণ করার লক্ষ্যে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, জেনারেল মার্শাল কোর্ট গঠনের মাধ্যমে আইন অনুযায়ী তার বিচার সম্পন্ন হবে। একই অপরাধে কোনো ব্যক্তিকে দেওয়ানি বা প্রচলিত আইন এবং সামরিক আইন দুই ব্যবস্থায় আলাদাভাবে বিচারের সুযোগ নেই। সে কারণে সেনা আইনেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মিয়ানমার সীমান্তের পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটির সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মি সহ বিভিন্ন সশস্ত্র
সশস্ত্র গোষ্ঠীর সংঘাত চলছে। একই এলাকায় আরএসও ও আরসার মতো গোষ্ঠীর তৎপরতার কারণেও পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে সীমান্ত এলাকা এই বহুমুখী সংঘাতের প্রভাবের মুখে পড়েছে। তিনি বলেন, সীমান্তের ওপার থেকে গুলি এসে পড়া এবং মাদকের অনুপ্রবেশ ঠেকাতে সরকার সার্বক্ষণিক নজরদারি করছে। ভারতের সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনার ধরন এবং মিয়ানমার সীমান্তের কৌশলগত চ্যালেঞ্জ এক নয়। এই কারণে মিয়ানমার সীমান্তকে নিচ্ছিদ্র ও সুরক্ষিত করা এখন অত্যন্ত জরুরি। পতিত আওয়ামী লীগ সরকারের আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের 2 ফ্ল্যাটে 2 দিন ব্যাপী অভিযান শেষ করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের বিশেষ টিম। গুলশানের 66 নম্বর রোডের নর্থ ওয়েস্ট বি ব্লকের 11 নম্বর প্লটের বাড়িতে অভিযান চালিয়ে মোট 269 ধরনের পণ্য সামগ্রী উদ্ধার করেছে দুদকের টিম। সংখ্যা হিসাবে যার পরিমাণ 1,500 ছাড়িয়ে যাবে। ফ্ল্যাট A7 থেকে প্রায় 1135টি ও ফ্ল্যাট B7 থেকে প্রায় 400টি পণ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক তানজির আহমেদ এই বিষয়ে বলেন, দুদকের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযানের নেতৃত্ব দিয়েছে। আদালতের নির্দেশনা মেনে গতকাল রোববার ও আজ সোমবার ইনভেন্টরি কাজ করেছে। অভিযানে সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে প্রবেশ ও ইনভেন্টরি কার্যক্রমে বিপুল পরিমাণ সম্পদ পাওয়া গেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী 269 আইটেমের পণ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে 300টির বেশি কোট, 532টির বেশি টাই, 8টি ঘড়ির বক্স, এর মধ্যে রোলেক্সের 4টি, প্রায় 100টি কামিজ, মুক্তার গহনা, ঝাড়বাতি, বেড, সোফা, এসি, সিলিং ফ্যান, ট্রেডমিল, ফ্রিজ, সুটকেস, চেয়ার ও টেবিল। বাসা থেকে উদ্ধার হওয়া রোলেক্স ঘড়ির ক্রয় রসিদ অনুযায়ী প্রতিটি ঘড়ির দাম হতে পারে 14,000 থেকে 17,500 মার্কিন ডলার। আলোচিত আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীর জেরা শেষ না হওয়ায় পরবর্তী শুনানির জন্য আগামী 20 আগস্ট দিন ধার্য করা হয়েছে। সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির রাষ্ট্রপক্ষের সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি ও ঘটনার বর্ণনা দিতে গিয়ে সাক্ষী বারবার কান্নায় ভেঙে পড়েন। তার আবেগঘন সাক্ষী পুরো এজলাসে ভারাক্রান্ত পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত অনেক আইনজীবীকেও আবেগ আপ্লুত হতে দেখা যায়। একই শুনানিতে চার্জশিটভুক্ত আসামি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন। এদিকে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী অ্যাডভোকেট শহীদুল আলম রাহাত সাক্ষ্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তার সাক্ষ্যের সময় আদালত কক্ষের পরিবেশ ভারী হয়ে ওঠে এবং উপস্থিত অনেক আইনজীবীকেও আবেগ আপ্লুত হতে দেখা যায়। শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। অপর আসামিদের কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়। মামলার বাদীপক্ষের আইনজীবী ও আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, নিহত আইনজীবী আলিফের পিতার সাক্ষ্যের জেরা সম্পন্ন করতে এর আগে একাধিকবার সময়ের আবেদন করা হয়েছিল। সোমবারও রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীর জেরা শেষ হওয়ার কথা থাকলেও চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবী পুনরায় সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে জেরা শেষ করার জন্য আগামী 20 আগস্ট দিন নির্ধারণ করেন। মামলার নথি অনুযায়ী 39 জন আসামির মধ্যে 27 জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। বাকি 12 জন এখনো পলাতক। বর্তমানে মামলাটি রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ ও জেরা পর্যায়ে বিচারাধীন রয়েছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।